দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। হইচই হট্টগোলের মধ্যে দিয়ে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে বৈষম্য বিরোধী সাবেক সমন্বয়করা। মানবতা বিরোধী মামলায় প্রথমবারের মতো রিভিউ থেকে আপিল শুনানি মঞ্জুর, দুয়ার খুলল আজহারের। দপ্তরবিহীন থেকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন মাহফুজ আলম, মন্ত্রী পরিষদে প্রজ্ঞাপন। নানাভাবে মানবদেহে ঢুকছে প্লাস্টিক, বাড়ছে ক্যান্সার সহ মেয়েদের প্রজনন ঝুঁকি, কাঁচ ব্যবহারের পরামর্শ। এবারে পুরো আয়োজন। হইচই হট্টগোলের মধ্য দিয়ে আত্মপ্রকাশ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের গড়া নতুন ছাত্র সংগঠন, যার নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। নতুন এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার, আর সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে যাত্রা শুরু হলো নতুন একটি ছাত্র সংগঠনের, যার প্রতিষ্ঠাতা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের অন্যতম ভূমিকা রাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা। বুধবার বিকেলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয় কারা থাকছেন এর নেতৃত্বে। এতে কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। এছাড়া ছাত্র সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব জাহিদ আহসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ ও মুখ্য সংগঠক হিসাবে তাহমিদ আল মোদাসির চৌধুরী দায়িত্ব পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় তারা মনে করছে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত দরকার, যে রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশের মুক্তিগামী জনতার, বাংলাদেশের মুক্তিগামী ছাত্রদের স্বার্থ হাসিল হবে। সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ ফার্স্ট, স্টুডেন্ট ফার্স্ট স্লোগানকে সামনে রেখে আমরা জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে একটি নতুন এবং ইউনিক ছাত্রদের পক্ষে ছাত্র সংগঠন ঘোষণা দিতে যাচ্ছি। ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা যখন চলছিল, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্ত পদ দাবি করে বিক্ষোভ শুরু করেন। মধুর ক্যান্টিনের সামনে দুই পক্ষের অবস্থানের মধ্যে বিকাল 4টার পর হাতাহাতির ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের অভিযোগ, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে। তারা আমাদেরকে জিজ্ঞেস করা ছাড়া ছাত্র সংগঠন গঠন করে, এটার জন্য আমরা তাদেরকে বারবার বাধাপ্রাপ্ত করি। আমরা বলি যে আমাদের সাথে বসতে হবে, প্রাইভেটের সাথে, মহানগরের সাথে। তারা আজকে ডিসিশন দিচ্ছে, তারা এতগুলো প্রেস ডেকেছে, অথচ তারা আমাদেরকে জানায়নি যে কিভাবে কি ডিসিশন হয়েছে। মল চত্বরের সামনে দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হয়। পরে সন্ধ্যায় আরেক দফা মারামারির ঘটনা ঘটে। নতুন ছাত্র সংগঠনের স্লোগান ঠিক করা হয়েছে শিক্ষা ঐক্য মুক্তি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন সহ নানা কর্মপরিকল্পনা নির্ধারণে আগামীকাল বর্ধিত সভা করবে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়েছে। এতে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব সহ অন্তত 4000 নেতাকর্মী অংশ নিতে পারেন বলে জানা গেছে। তৃণমূলের বক্তব্য শুনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই সঙ্গে দেবেন নতুন বার্তাও। এর আগে 2018 সালের 4 ফেব্রুয়ারি বর্ধিত সভা ডেকেছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর 4 দিন পর 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে যান খালেদা জিয়া। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে আপিল করার অনুমতি দিয়েছে আপিল বিভাগ। রিভিউ থেকে ফের আপিল শুনানি হবে এমন মানবতা বিরোধী অপরাধের
মামলা এটাই প্রথম। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই অনুমতি দেন। ৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে 2014 সালের 30 ডিসেম্বর ফাঁসির রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে ফাঁসির আদেশ বহাল রেখে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ রায় দেয়। পরে রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হয় আজহারুল ইসলামের পক্ষ থেকে। দীর্ঘদিন পর ওই রিভিউ শুনানির জন্য কার্যতালিকায় আসে। মঙ্গলবার আজহারুল ইসলামের আইনজীবীরা নতুন বেশ কয়েকটি যুক্তি তুলে ধরেন আদালতে। বুধবার ওই যুক্তিগুলোর উপর শুনানি শেষে আপিলের অনুমতি দিয়ে শুনানির দিন ঠিক করে আদালত। আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানিতে আপিলের অনুমতি এটি প্রথম বলে জানান আইনজীবীরা। ম্যালাফাইড ইন্টারপ্রিটেশন ছিল, কারণ আইনে স্পষ্ট বলা আছে আন্তর্জাতিক আইন মেনে রায় দিতে হবে। এটা ওনারা মানেন নেই, এবং ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে ছিল। আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা লাও হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে, আর পরবর্তী ডেট হচ্ছে 22 এপ্রিল, যেদিন মূল এপিলটা শুনানি হবে। তিনি জানান, আন্তর্জাতিক আইন আমলে না নিয়ে বিচার করায় যেসব রায়ের আলোকে একাধিক ফাঁসি কার্যকর করা হয়েছে তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আব্দুল কাদের মোল্লা সাহেবের যে রায় দেওয়া হয়েছে ওই রায়টা ইনকারেক্ট, এটা আমরা চ্যালেঞ্জ করেছি। এখন যদি ক্রিমিনাল পিলে যখন শুনানি হবে, যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে, অবভিয়াসলি এটা কোয়েশ্চেন রেজ হবে ওই আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে কিনা। বর্তমানে চলমান জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইন সংশোধন করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক আইন আমলে নেয়ার বিধান রাখা হয়েছে। এটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এখানে ইন্টারন্যাশনাল ক্রাইমসের ডেফিনেশন এবং প্রসিডিউর অ্যাপ্লিকেবল হওয়া উচিত। সেজন্য আমরা পিটিশনারের এই বক্তব্যের সাথে মোটেই দ্বিমত পোষণ করিনি, বরং একমত পোষণ করেছি। আগামী 2 সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে আইনজীবীদের নির্দেশ দিয়েছে আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হয়েছেন মাহফুজ আলম। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তার ছেড়ে যাওয়া আরেক মন্ত্রণালয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার হাতেই রয়েছে। মাহফুজ আলম গত বছরের 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে সেই সময় তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। এর আগে গত 28 আগস্ট মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মনের অজান্তেই প্রতিনিয়তই নানাভাবে প্লাস্টিক খাচ্ছে মানুষ। পানি ও জুসের বোতলে, প্লাস্টিকের বাটিতে, একবার ব্যবহারযোগ্য বোতল, বারবার ব্যবহারে, মাইক্রো ওভেনে প্লাস্টিকের বাটির ব্যবহার সহ বিভিন্নভাবে খাবারের সঙ্গে প্লাস্টিকের ক্ষুদ্র কণা প্রবেশ করছে মানুষের দেহে। ফলে ক্যান্সার, অ্যালার্জি ও মেয়েদের প্রজনন সমস্যা সহ নানাবিধ রোগ দেখা দিচ্ছে। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে এক ঢোক পানি পান করে আবার বোতলটি রেখে দেয়া এই পথিক বোতলটি আবার ব্যবহার করতে পারেন অথবা যেখানে সেখানে ফেলে দিতে পারেন। এমনিভাবেই দেশে বছরে প্রায় 4 কোটি প্লাস্টিকের বোতল ব্যবহার করেন সাধারণ মানুষ, যেগুলো থেকে মাত্র 21% পুনরায় ব্যবহারযোগ্য করা হয়। বাকি 78% মিশে যায় প্রকৃতিতে। বেসরকারি উন্নয়ন সংস্থা এসডোর একটি গবেষণায় এসব তথ্য উঠে আসে। আর এগুলো কখনো মাটিতে, আবার কখনো ভাসে পানিতে। যেহেতু প্লাস্টিক পচনশীল নয়, তাই প্লাস্টিকে ব্যবহৃত রাসায়নিক উপাদান জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি হয়ে উঠছে। এসব রাসায়নিক পদার্থের প্রভাবে প্রজনন, স্নায়ুতন্ত্র, হরমোন ও জেনেটিক সমস্যার ঝুঁকি বাড়ছে। এদিকে মাইক্রোপ্লাস্টিকের দূষণও ক্রমবর্ধমানভাবে উদ্বেগজনক হয়ে উঠেছে। এটা ডিপেন্ড করে যে কোয়ালিটির উপরে, প্লাস্টিকের কোয়ালিটির উপরে। 6 থেকে 72 ঘন্টা, কোনোটা 6 ঘন্টা পর থেকে মাইক্রোপ্লাস্টিক রিলিজ করে, ন্যানো পার্টিকেল রিলিজ করে, আবার কোনোটা 72 ঘন্টা পরে কেউ রিলিজ করে। এখন আমরা তো পানিটা খাচ্ছি, আমরা তো জানি না যে পানির সঙ্গে কী মিশে আছে। তো পানির সঙ্গে কিন্তু প্লাস্টিক মিশে আছে। তো ফলে এটা যত পুরনো হবে, যত দিন এটাকে আপনি প্রিজার্ভ করবেন, তত বেশি কিন্তু মাইক্রোপ্লাস্টিক, ন্যানো প্লাস্টিক রিলিজ করবে। মাইক্রোপ্লাস্টিকের জনিত কারণে ক্যান্সার হয়, অথবা তার আগে অ্যালার্জি হতে পারে, অথবা আপনার মাংসপেশিতেও কিন্তু আমার যখন
এই মাইক্রোপ্লাস্টিকটা থাকবে, আমার মাংসপেশিটার কিন্তু সেই সুদৃঢ়তা যেটা দিয়ে আমরা কর্মক্ষম থাকি সেগুলোও কিন্তু তার দুর্বল হয়ে যায়। গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, শহরের 51% এবং গ্রামের 42% মানুষ একবার মাত্র এই বোতল ব্যবহার করেন। এছাড়া দেশের বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় ফসলে এমনকি প্রাণীর মধ্যেও প্রবেশ করছে এই ক্ষুদ্র কণা। এখন বোতলগুলো কিন্তু পাতলা হয়ে গেছে, অর্থাৎ এটার কোয়ালিটি ফল করেছে। আর এই বোতলগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে আগে যে রেসিন দিয়ে তৈরি হতো বা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হতো এখন কিন্তু তার চেয়ে লো গ্রেডেড ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে। আমাদের দেশে গড়ে যদি বলি যে পানির বোতলগুলো আছে এটার একটাও মানসম্মত না। এখন আমরা আমাদের সবজি, আমাদের উৎপাদিত শস্য, আমাদের পশু, আমাদের যে জলজ প্রাণীগুলো যে মাছ, এইগুলো যে আমরা যখন গ্রহণ করি তার মধ্যে দিয়েও কিন্তু আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিকটা ঢুকতেছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে কাচের বোতল ব্যবহারের পরামর্শ তাদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি আগামী 13 থেকে 16 মার্চ বাংলাদেশে অবস্থান করবেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অ্যান্তোনিও গুতেরেসের সফরের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের মহাসচিবের দফতর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘের মহাসচিব এই সফরে আসছেন। গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার মুন্সিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে তিনি একথা জানিয়েছেন। আনোয়ারুল ইসলাম বলেন, ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছে, বর্তমানে চলছে রেজিস্ট্রেশনের কাজ। তিনি আরও জানান, যদি স্থানীয় সরকার নির্বাচন আগে করার উদ্যোগ নেওয়া হয় তবে ডিসেম্বরে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। ডিসেম্বরকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করছি। আমরা প্রস্তুত, ইনশাল্লাহ আমরা ডিসেম্বরে নির্বাচন করতে পারব। একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য গ্রহণযোগ্য সংস্কারের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার পরিষদ মাঠে জামাতের পথসভায় কথা বলেন তিনি। জামাতের আমির আরও বলেছেন, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের গড়া স্থানীয় সরকার ভেঙে দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় বর্তমানে চরম দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। জনগণের ভোগান্তি দূর করতে তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। সংসদে সকল দলের অংশগ্রহণ নিশ্চিতে সমানুপাতিক নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়েছেন জামাতের এই আমির। সকল যুক্তিতে স্থানীয় সরকার নির্বাচন অতি দ্রুত দিতে হবে। অবশ্যই জাতীয় নির্বাচনের জন্য গ্রহণযোগ্য সংস্কার হতে হবে। আমরা পিআর সিস্টেমের নির্বাচন চাই। যেই দল কাস্ট হওয়া ভোটের যত পার্সেন্ট পাবে সেই দল সংসদে অতটা সিট পাবে। এবারে ডেটল ও হারপিকের সৌজন্যে অমর একুশে বইমেলার খবর। অমর একুশে বইমেলা প্রায় শেষের দিকে। মেলার 26তম দিনে বেড়েছে ক্রেতা দর্শনার্থীর ভিড়। অনেকেই মেলা শেষের আগে সংগ্রহ করছেন পছন্দের বই। অমর একুশে গ্রন্থমেলা মানেই বইয়ের রাজ্যে পাঠকের বিচরণ। আগ্রহ জাগানিয়া বই পেলে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখা, পছন্দ হলেই কিনে ফেলা। বইয়ের প্রতি এই আগ্রহ দেখা যায় প্রতি বই মেলায়। নতুন বইয়ের গন্ধ আর পাঠক লেখকদের পদচারণায় মুখর বইমেলার এবারের আসর প্রায় শেষের দিকে। তাই শেষ বেলায় এসে পাঠকের ভিড়ে দর্শনার্থীরাও রূপান্তরিত হচ্ছেন ক্রেতায়। আনিসুল হক বলতে গেলে অনেক আমার অনেক ভালো লাগে। আর ওনার হচ্ছে আমি 2টো বই কিনেছি। একটা হচ্ছে গিয়ে থ্রিলার বই কিনেছি আর 4টা কমিক্স কিনেছি।
মেলার শেষ সময়েও আসছে নতুন বই। লেখকরা বিভিন্ন বিষয়ে নতুন নতুন বই লিখছেন পাঠকদের মন জয় করতে। এদিন প্রফেসর আলতাফ হোসেন সরকারের ফিজিওথেরাপি বইটি প্রকাশিত হয়। রিসেন্ট আঘাত হলে ঠান্ডা দেবে, ক্রনিক হলে গরম দেবে। এছাড়া সে কিভাবে নিজে নিজে তার ব্যথা নিরাময়ের জন্য এক্সারসাইজ করবে। আমরা এখানে বলছি এক্সারসাইজ ইজ মেডিসিন, এক্সারসাইজ ইজ মেডিসিন ফর টুডে অ্যান্ড টুমরো। এখানে এই বই থেকে আমরা পাবো আজ এবং আগামীকালের ঔষধ কি, এক্সারসাইজ। মেলা তো শেষ, বইটা আসছেও শেষের দিকে, এটা একটু জটিল কাজ ছিল, এই জন্য একটু সময় লাগলো। আশা করি এটা কালকে পরশু মোটামুটি সারা পাবো। এটা আপামর জনগণের কাজে আসবে। তার সারা দেশব্যাপী, দেশের বাইরেও অসংখ্য ফলোয়ার আছে, ছাত্রছাত্রী আছে যারা তার এই বইয়ের মাধ্যমে উপকৃত হবে। 26তম দিনে মেলায় 166টি নতুন বই এসেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নতুন বইয়ের সংখ্যা 2778টি। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বিগত সরকারের নেয়া বিভিন্ন প্রকল্পে 70% ব্যয় বেশি দেখানো হতো বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীতে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ এর অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। প্রেস সচিব জানিয়েছেন, দুর্নীতি কমাতে সব ক্ষেত্রেই ডিজিটালাইজেশন করা হচ্ছে। আর বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। অর্থনীতিকে অন্তর্বর্তী সরকার একটা ভালো জায়গায় নিয়ে এসেছে বলেও দাবি করেছেন তিনি। রোজায় পণ্যের দাম সহনীয় থাকবে বলেও জানিয়েছেন শফিকুল আলম। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার চেষ্টা চলছে বলে উল্লেখ করেছেন প্রেস সচিব। বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক ও অর্থনৈতিক সহ দুই দেশের জনগণের সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তান সরকার আন্তরিকভাবে কাজ করছে, একথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে দুপুরে স্থানীয় আমদানি ও রফতানিকারকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় ব্যবসায়ীরা এই দুই দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে নানা সুপারিশমালা তুলে ধরেছেন। সভায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর আলী সহ অন্যরা উপস্থিত ছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অনেক শিক্ষার্থী হল ছেড়ে গেছেন। কুয়েটের চলমান পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বুধবার সকাল 10টার মধ্যেই সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়। এরপর মঙ্গলবার রাতেই ভিসিকে তার বাসভবন ত্যাগের পাল্টা আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। একই সঙ্গে রাতে ক্যাম্পাসে দুর্বার বাংলাদেশ পাদদেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে সকাল থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ করার কথা থাকলেও আন্দোলনরত কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসে দেখা যায়নি, বরং সকাল থেকে বেশিরভাগ শিক্ষার্থী হল ছেড়ে যান। গাজীপুর জেলা জজ আদালত চত্বর থেকে জামিন পাওয়া দুই সহোদরকে মারধর করে অপহরণের অভিযোগ উঠেছে। এ সময় নারী পুরুষ অন্তত 15 আসামিকে বেধড়ক মারধর ও কুপিয়ে আহত করা হয়। এতে আইনজীবী ও বিচার প্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার দুপুরে আদালতের পশ্চিম পাশে আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটেছে। অপহৃত দুজন হলেন গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি এলাকার মিলন মিয়া এবং বাবুল মিয়া। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং জিএমপি সদর মেট্রো থানার ওসি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অর্থের বিনিময়ে কেনা যাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন হলে মিলবে এমন সুযোগ। যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার ক্ষেত্রে নতুন এক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন তিনি। নতুন এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে গোল্ড কার্ড। প্রতিটি গোল্ড কার্ডের মূল্য ধরা হয়েছে $50 লাখ, বাংলাদেশি মুদ্রায় যা 60 কোটি টাকার বেশি। ট্রাম্পের দাবি, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরি হবে। বিদ্যমান EB-5 কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের ব্যবসায় বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া বিদেশিদের গ্রিন কার্ড দেওয়া হয়ে থাকে। 2 সপ্তাহের মধ্যেই এই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এই প্রেসিডেন্ট। দর্শক, এর সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। হইচই হট্টগোলের মধ্য দিয়ে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে বৈষম্য বিরোধী সাবেক সমন্বয়করা। মানবতা বিরোধী মামলায় প্রথমবারের মতো রিভিউ থেকে আপিল শুনানি মঞ্জুর, দুয়ার খুলল আজহারের।
দপ্তরবিহীন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন মাহফুজ আলম, মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন। নানাভাবে মানবদেহে ঢুকছে প্লাস্টিক, বাড়ছে ক্যান্সার সহ মেয়েদের প্রজনন ঝুঁকি, কাঁচ ব্যবহারের পরামর্শ। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।